সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আমি এই রব্বানি কনস্টিটিউশন মতে জীবন কাটাই। মনে রাখবেন, বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ হয়ে যাবে ভারতের কলোনি। এর কারণ হলো বিএনপির ভিতরে 70% নেতা এরা দুর্নীতিবাজ আর ভারতের দালাল। বিএনপি আবারও আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। ক্ষমতা যদিও এখনো অনেক দূরে, তবে এরা ভারতের সাথে আঁতাত করে নির্বাচন করে ক্ষমতার চেয়ারে যদি বসেও টিকতে পারবে না, কারণ ভারত কখনো এদেরকে টিকাবে না। আর এরা যেসব স্বপ্ন বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত বসে দেখছে, এদের গুড়ে বালি হয়ে যাবে। বিএনপি যদি ক্ষমতা পায়ও তো প্রমাণ করতে হবে তারা ভারতের সাথে আঁতাত করেনি, কিন্তু এটি তারা পারবে না। ভারতের সাথে তাদের মত একেবারে ভাই বোনের মতো, স্বামী স্ত্রীর মতো। আর তাদের মতো কঠোর একসময় কেউ ছিল না, কিন্তু এখন তাদের পক্ষে তারা কাজ করছে। বিএনপি প্রকৃতপক্ষে দেশ পরিচালনার ক্ষেত্রে তারা সক্ষম না। তাদের দল এই মুহূর্তে কি করছে? তারা দলকে পরিচালনা করতে পারছে না, তাই চাঁদাবাজি, দখলবাজি তাদেরই সন্তানেরা করেই চলেছে। তারা ভালো কাজ দিয়ে প্রমাণ করতে পারবে না যে তারা এই দেশের জন্য সুষ্ঠু এবং সুস্থ পরিকল্পনাকারী। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে তাদের সম্পর্ক কেমন, তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। কিন্তু তাদের কিছু স্যাবলা এবং হ্যাবলা নেতারা যেসব নির্বাচনের তসবি জপে বলে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যে তাড়াতাড়ি ইলেকশন দিন, কিন্তু তাদের জানা উচিত লুটপাট আর দুর্নীতির সরকার ব্যবস্থা জনগণ আর চায় না। জনগণ একটু সচেতন হয়েছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসলে তো রাজনৈতিক দল আর ডাকাত দলের মধ্যে আমরা তো পার্থক্য রাখি নাই। আমরা কোনো শক্তিশালী রাজনৈতিক দল গঠন করতে পারি নাই। 2-3 দিন আগে আমি রিক্সায় করে হাইকোর্টে গিয়েছি। আমার রিক্সাওয়ালা বলল যে রাজনৈতিক দল, রাজনৈতিক কথাটা বলতে পারিনি, রাজনীতি দল বলছে, যে রাজনীতি দল আর ডাকাত দলের মধ্যে পার্থক্য কি? কথাটা শুনে আমার খুব থমকে গেলাম। এইভাবে তো চিন্তা করিনি কোনোদিন। 3-4 দিন আগের আমার চিন্তা এটা। পরে আমি চিন্তা করলাম, আসলে তো রাজনৈতিক দল আর ডাকাত দলের মধ্যে আমরা তো পার্থক্য রাখি নাই। আমরা কোনো শক্তিশালী রাজনৈতিক দল গঠন করতে পারি নাই। আমরা সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংবিধান সম্পর্কে কোনো ধারণা দিতে পারি নাই। আমরা অর্থনীতি সম্পর্কে ধারণা দিতে পারি নাই, কৃষিনীতি সম্পর্কে ধারণা দিতে পারি নাই। তাহলে এই রাজনৈতিক দল জনগণের কি উপকার করবে? সংসদে যে উপকার করবেন, আপনি সিলেবাস পড়লেন না, পরীক্ষার হলে গেলেন, পরীক্ষার টাইম 3 ঘন্টা, কি পরীক্ষা দিবেন? আপনি তো কোনো নীতি জানেন না, কোনো নীতি জানতে দেন নাই, কথা বলতে দেন নাই। রাজনৈতিক দল ইয়েস স্যারে আক্রান্ত, প্রশাসনে যাবেন ইয়েস স্যারে আক্রান্ত, সংসদে যাবেন ইয়েস স্যারে আক্রান্ত। সংসদে কিভাবে ইয়েস স্যারে আক্রান্ত? সেটা হচ্ছে আপনি সংসদ সদস্য হবেন, যখনই আপনি শপথ নেবেন তখন আপনি দলীয় সদস্য হবেন, তখন আপনি দলীয় প্রতিনিধি, অথচ আমরা বলি তাকে জনপ্রতিনিধি। আপনি গেলেন সংসদে, বিল আসবে, আপনি যদি সেটার বিরোধিতা করেন তাহলে দল আপনাকে পদত্যাগ করতে বাধ্য করবে সংসদ থেকে। দলীয় স্বার্থ রক্ষা করতে হবে, জাতির স্বার্থ না। তাহলে এই সংসদ সদস্যরা যখন দলীয় স্বার্থ, জাতির স্বার্থ ভঙ্গ করবে, এখন কি আপনি 5 বছর বসে থাকবেন যে কবে এরা চলে যাবে তারপর আমি ভোট দিয়ে আরেকজনকে পাঠাবো? না, সেখানে আমাদের চিন্তা করতে হবে, রিকল সিস্টেম চালু করতে হবে, যে সংসদ সদস্য আমাদের পছন্দ না হলে লোকাল ভোটাররা সিগনেচার করে লিখিত করে স্পিকারকে দেবে, স্পিকার অবিলম্বে
সেটা সংসদে আনবে এবং ওইটা নিয়ে আলোচনা হবে এবং সংসদ সদস্যকে প্রত্যাহার করে দিতে হবে। আপনারা যদি এইভাবে যদি সমস্ত জনগণকে আবার মনে হচ্ছে এরকম একটা সুর কেন জানি বাঁচতে শুরু করেছে যে আমরা এইটা সেটা করছি, আমরা না চলে গেলে রাজনীতিবিদরা এই কাজগুলো করবে না, এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে। সরি, এটা আপনাদের দায়িত্ব না। ডিসেম্বর ইজ আওয়ার কাট অফ টাইম এবং এরপরে দেশে বিশৃঙ্খলা হবে। নির্বাচিত সরকার আসার সম্পর্ক স্বাভাবিক করবো, দ্যাট মিনস এই সরকার অনির্বাচিত এবং আমাদের দেশে এখন একটা অবৈধ সরকার চলছে। ডিসেম্বরের পরে যদি কোনো দেশে বিশৃঙ্খলা হয় এটা দায় কার? যারা এই কথাটা বলেছে তাদের। কিন্তু এই সরকারকে দয়া করে আপনারা অনির্বাচিত সরকার বলবেন না। কেন অনির্বাচিত? বাংলাদেশে অনির্বাচিত সরকার কথাটা খুব সুনির্দিষ্ট মানে আছে। জনসম্মতিহীন অবৈধ সরকারকে বলা হয় অনির্বাচিত সরকার, যেমন ১/১১ সরকার, যেমন আওয়ামী লীগ সরকার। এখন এই গণ অভ্যুত্থানের পরে এই সরকারের কিছু টাস্ক আছে, যে টাস্কগুলো আমি মনে করি রাজনৈতিক দল সহ সাংস্কৃতিক অঙ্গন সবাইকে এটা সমর্থন করতে হবে আমাদেরকে অন্তত কিছু সময়ের জন্য। কিন্তু এই সরকারকে দয়া করে আপনারা অনির্বাচিত সরকার বলবেন না। কেন অনির্বাচিত? বাংলাদেশে অনির্বাচিত সরকার কথাটা খুব সুনির্দিষ্ট মানে আছে। জনসম্মতিহীন অবৈধ সরকারকে বলা হয় অনির্বাচিত সরকার, যেমন ১/১১ সরকার, যেমন আওয়ামী লীগ সরকার। এই সরকার কিন্তু অবৈধ সরকারও না, এই সরকার আপনার জনসম্মতিহীন সরকারও না। এটা ঠিক যে সরকার ভোটের মধ্য দিয়ে আসে নাই, কিন্তু ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে যে যারা ক্ষমতায় আসে তারা ৩০ থেকে ৩৫% লোকের ম্যান্ডেট নিয়ে আসে। আপনারা ইলেকশনের পরিসংখ্যানগুলো দেখতে পাবেন ৯১ সালের পর থেকে যারা 2/3 পেয়েছে সংসদে, তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে? ৩৫ থেকে ৩৭%। আর এই গভর্নমেন্টের পক্ষে এত কিছুর পরে এখনো পাবলিক সাপোর্ট আছে 70%-এর উপরে। তাহলে এই সরকার কেন অনির্বাচিত? কিংবা কেন অনির্বাচিত বলাটা তো আমি দেখতে পাচ্ছি যে বিনা সিক্রি বলে বেড়ানো, ভারতের যে বিনা সিক্রি কিংবা ভারতীয় সেনাবাহিনী, যে আমরা নির্বাচিত সরকার আসার সম্পর্ক স্বাভাবিক করবো, দ্যাট মিনস এই সরকার অনির্বাচিত এবং আমাদের দেশে এখন একটা অবৈধ সরকার চলছে। এই ধরনের অ্যানালজি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই কথাগুলো থেকে আমি বারবার আহ্বান জানিয়েছি রাজনৈতিক দলগুলো যে আমরা আই আন্ডারস্ট্যান্ড যে আপনাদের নির্বাচন দেওয়ার চাপ থাকবে, নির্বাচনে যাওয়ার চাপ থাকবে, এগুলো কোনো অসুবিধা নেই, আপনার রাজনীতি আপনি করবেন। কিন্তু দয়া করে এই গভর্নমেন্টকে বা এই পরিস্থিতিটাকে বিতর্কিত করার কোনো দরকার আমি দেখি না। যে নির্বাচনের দাবি জানাচ্ছেন এবং যে ভাষায় বলা হচ্ছে যে কাট অফ টাইম, এই যে কালচারের প্রশ্ন, এটা একটা কালচার যে আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না, ডিসেম্বর ইজ আওয়ার কাট অফ টাইম এবং এরপরে দেশে বিশৃঙ্খলা হবে। তাহলে যদি বিশৃঙ্খলা হয় ডিসেম্বরের পরে, যদি ধরা যাক সরকার ইলেকশনটা মার্চে নিয়ে গেল এবং ডিসেম্বরের পরে আপনি বললেন যে কাট অফ টাইম হচ্ছে ডিসেম্বর, তাহলে ডিসেম্বরের পরে যদি কোনো দেশে বিশৃঙ্খলা হয় এটা দায় কার? যারা এই কথাটা বলেছে তাদের, অফকোর্স তাদের দায় নিতে হবে যে বাংলাদেশে পলিটিক্যালি বিশৃঙ্খলা হবে। যাই হোক, এখন শেষ কথাটা আমি যেটা বলবো এটা হচ্ছে এই কালচারের প্রশ্নে। আওয়ামী লীগ টিকে ছিল একটা বাইনারি করার মধ্য দিয়ে, যে ধর্ম এবং সংস্কৃতি, আপনি প্রগতিশীল আর আপনি মৌলবাদী। ধর্ম সংশ্লিষ্ট যে কোনো জিনিসকে আওয়ামী লীগ বারবার এটা দেখাতে চেয়েছে এবং তার এখানে ক্ষমতায় টিকে থাকার একমাত্র লজিক ছিল এটা যে আমাকে আমি ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় নাই, কিন্তু আপনারা আমাকে ক্ষমতায় টিকিয়ে রাখবেন এই ইন্ডিয়া এবং আমেরিকা, কারণ হচ্ছে আমি এখানে জঙ্গিবাদ মৌলবাদকে দমন করছি। আপনারা যদি টাইম ম্যাগাজিনের ওই জানুয়ারির আগে 24শে জানুয়ারি আগে টাইম ম্যাগাজিনের ফিচার দেখেন, সেখানেও শেখ হাসিনাকে অনেক সমালোচনা করার পরে একটা কথা বলা হয়েছে যে তিনি একটা কাজ কিন্তু করতে পেরেছেন, সেটা হচ্ছে জঙ্গিবাদকে দমন করতে পেরেছেন। এই ছিল শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার একটা লজিক। এবং ইন্ডিয়া এখানে সবসময় চেয়েছে যে সেকুলার বনাম ইসলাম এরকম থাকুক। 5 আগস্টের পরে তাদের কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট আমাদের কাছে পাকে চক্রে চলে এসেছিল, সেখানে আমরা দেখেছি তারা একটা জিনিস খুব ভয় পাচ্ছে, যে বাংলাদেশে ইসলামের যে মুক্তিদায়ী যে বয়ান, ইসলামের মধ্যে যে আপনার মজলুমের পক্ষে নিপীড়িতের পক্ষে থাকার যে বয়ানটা ইসলামের মধ্যে আছে, এটা আর এখানকার প্রগতিশীল যে অংশের মধ্যে সবসময় নির্যাতিতের পক্ষে থাকার যে বয়ান, এই দুটো যদি মিলে যায় তাহলে এটা ইন্ডিয়ার জন্য সবচেয়ে সমস্যা। তারা সবসময় চায় যে এটা বাংলাদেশে আলাদা থাকুক, ধর্ম বনাম সেকুলার। মানুষ যা চিন্তা করে আল্লাহ তা পূরণ করে না, ঠিক কিনা? আর এই করিডোর বাস্তবায়িত হলেই ভারতের গাড়ি যাবে আমাদের উপর দিয়ে, শুধু গাড়ি যাবে না, তাদের সাধারণ জিনিসপত্র যাবে না, মালামাল যাবে না, এই রাস্তা দিয়ে তাদের আর্মস যাবে, গোলা বারুদ যাবে, তাদের সোলজাররা যাবে। এবং আমার দেশের উপর দিয়ে তাদের রাস্তা দেওয়ার পর তাদের সোলজার, তাদের গোলা বারুদ যদি যায়, ভারতের মতো বিশাল রাষ্ট্র, বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র, এই রাষ্ট্রের কোনো স্বাধীন অস্তিত্ব থাকবে বলেন? থাকবে না। সেই ব্যবস্থা হচ্ছে সংবিধান সংশোধন করে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, এই কথাগুলো শেখ হাসিনা তুলে দিয়েছে। সংবিধান সংশোধন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তিনি তার বাপের পথ অনুসরণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ব্যবস্থা তিনি করেছেন, চিরস্থায়ী করেছেন। এর জন্য তো বলেন তিনি ভিশন 2021, অর্থাৎ 2020-21 সাল বছর। আমি একটা কথা বলে যাই, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। মানুষ যা চিন্তা করে আল্লাহ তা পূরণ করে না, ঠিক কিনা? শেখ মুজিবও তো ক্ষমতায় আসার পরে মনে করেছিল আল্লাহর পরে তিনি,
ঠিক না? তৎকালীন শেখ মুজিবের জনপ্রিয়তা আসলেই আকাশচুম্বী ছিল, ওইভাবে হবে। তো ইনশাআল্লাহ শেখ হাসিনা আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না। আমরা তাকে বিচারিত করব, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, সংবিধানে এগুলা পুনঃস্থাপিত হবে এবং বিদেশিদের দাসত্বের শৃঙ্খলে বন্দী করে যে সমস্ত আইন করা হচ্ছে তাও বাতিল হবে এবং তারেক রহমান বীরের বেশি বাংলাদেশে ফিরে যাবে। এই মাটির গায়ে ঘাম ঝরায়, এই আকাশের নিচে স্বপ্ন বুইনা বিরোচিত লড়াই কইরা রাজপথে রক্ত দিয়া আমরা ছিনায় আনছি আর একটা স্বাধীনতা। আজ সময় আসছে শুধু বিপ্লবকে টিকায় রাখা না, বরং বিপ্লবের ঝলকে বিশ্বকে কাঁপায় তোলার। যারা বলে বাংলাদেশে কিছু হবে না, তাদের কান ঝালাপালা কইরা দিতে হবে আমাদের কাজ দিয়া, সাহস দিয়া, সাফল্য দিয়া। যারা বলে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, রাজনীতি অস্থির, তাদের বলতে হবে আমাদের বুদ্ধি আছে, সৃজনশীলতা আছে, আছে বুকের মধ্যে আগুন, অবিনাশী আগুন। আজ যদি সাহস করে আমরা ঝাঁপায় না পড়ি, কাল কেউ এসে আমাদের ভবিষ্যৎ গড়ে দেবে না। আজকেই সময় নিজেদের ভাগ্য নিজের। এখন তো বারবার বিএনপি বলছে আমরা প্রতিদিন স্মরণ করাই দিব উনি একজন অনির্বাচিত সরকার। তো অনির্বাচিত সরকার নির্বাচনই বা দিবেন কেমনে? কথার কথা বলছি আমি। আপনি তিনি অনির্বাচিত, কিন্তু নির্বাচন দিলে সেটা সঠিক নির্বাচন হয়ে যাবে, একেবারে বৈধতা পেয়ে যাবে। আবার যেহেতু সংবিধানে তত্ত্বাবধায়ক ফেরত আসছে, ওইটা ফেরত আসা এখন তো তত্ত্বাবধায়ক সংবিধানে ঢুকে গেল, আমি তো সংবিধানের বাইরে যেতে পারতেছি না। আমাদের সবচেয়ে বড় অপরাধ হয়েছে আমাদের এই আন্দোলন চলতে থাকতো। এই যে আমরা দেখছি না গত মানে 1.5 যুগের বেশি সময় বিভিন্ন আন্দোলন হয়েছে না, এই আন্দোলনের ধারাবাহিকতা চলা উচিত ছিল। এবং যারা অসহযোগিতা করছে, যারা অসহযোগিতা বর্তমানে করছে, তাদেরকে এই হিস্ট্রি মনে রাখবে, তারা হচ্ছে সবচেয়ে বড়, তারা হচ্ছে আমাদের সাথে বিট্রে করেছে। চুপ্পুকে সরাইতে চাইছি, রাজনৈতিক অসহযোগিতা। 72 সংবিধান নিয়ে আমরা কথা বলেছি, সেখানে রাজনৈতিক অসহযোগিতা। আমরা সেখানে হচ্ছে প্রক্লেমেশন নিয়ে কথা বলেছি, অসহযোগিতা। আমরা রিফরমেশন নিয়ে কথা বলছি, সেখানে অসহযোগিতা। আপনি সব জায়গায় যখন বিএনপি বাধা দিয়েছে, আপনারা করতে পারে, সরকার করতে পারে না, তার মানে বিএনপি তো শক্তিশালী, সরকার তাহলে আছে কেন? এই বলেন তো, এই সরকারের সবচেয়ে প্রথম সুবিধাভোগী কারা? এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সুবিধাভোগী সুবিধাভোগী তো সবাই ভাবে যে সমন্বয়করা। সাধারণ মানুষের কথা যদি বলি, এখন ব্যর্থতা, এটা পারসেপশন। এই সরকারের প্রথম এবং প্রধান সুবিধাভোগী হচ্ছে আমরা। অফিসিয়ালি ঠিক আছে, সে আমলাদেরকে সুবিধা কারা দিয়েছে? হাসনাত আব্দুল্লাহ। বি ট্রান্সপারেন্ট। সাধারণ মানুষের পারসেপশন থেকে আমি বলছি, আপনারা সরকার চালাচ্ছেন, বিএনপি আপনাদেরকে দায় দিচ্ছে, জামাতে ইসলামী বলছে আপনারা সরকার চালাচ্ছেন, আপনারা এটা করতে পারছেন না, ওটা করতে পারছেন না। হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেমটা হলো যে আপনারা সঠিকভাবে এই যে কথাগুলি বললেন, এগুলি তো অফিসিয়াল। প্রফেসর ইউনূস পূর্ণ সংস্কার করে যেদিন নির্বাচন দিবে সেদিন নির্বাচন হবে, এটা দেশবাসী ওনার উপরে ছাইড়া দিতে চায়। এই সিদ্ধান্ত ওনারা নিতে দেন, চাপাচাপি করবেন না, এটা আপনাদের জন্য ভালো। কারণ আপনারা যদি চাপাচাপি করেন তাহলে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন আর কইবেন রাজনৈতিক দলগুলোর কারণে সংস্কার করতে পারলেন না, কয়ে দেবে, লিখে যাবে, উনি বইটাই লিখে যাবে। উনার ব্যর্থতার দায় পুরাই আপনাদের উপরে চাপাই দেবে। আমরা তো বেঁচে থাকবো না, তাই না? আপনারা ভাবতেছেন নির্বাচনী হাওয়া আসলে সব ঠিক হয়ে যাবে, আপনাদের পক্ষে যাবে, তাই না? নির্বাচনী হাওয়া আসায় না। এই নির্বাচন কেমনে হবে? নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব। 21 শতাব্দীর পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে। সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে। এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্নাত বাংলাদেশকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র বানাতে পেরেছি। স্বাধীনতা কোনো একক দলেরও হতে পারে না, কোনো একক ব্যক্তিরও হতে পারে না। এই মুক্তি, এই বিজয় আমাদের সকলেরই। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব। এটা কোনো সামাজিক বিপ্লব নয়। আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে 5 বছরের জন্য চায়। আমি যখন 1 মাস বয়সী, 1 মাস বসে কোথায় পাবো তারেক সাহেবকে জিজ্ঞেস করার জন্য? আপনাদের ছাড়া কারে পাবো? আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হয় হচ্ছে। আমি বলি নাই যে কন্টিনেন্টালের 10টা হোটেল, কন্টিনেন্টালের 10টা রুম আটকায় রেখে 53 কোটি টাকা এই 1 মাসের একটা বাচ্চা দলের, শিশু দলের 53 কোটি টাকা। এই কথা সত্য না, এই কথা সত্য না, এটা বিএনপি প্রপাগান্ডা, এটা বিএনপি প্রপাগান্ডা। আমি এটা বলি না, এটা বিএনপি প্রপাগান্ডা। মনিয়াপা, আপনারা মানে
আমরা 1 মাসের কম, মানে এদেরকে শিশুর চেয়েও কম বলা যেতে পারে রাজনৈতিক দলের বয়স হিসাবে। 1 মাস ইনফেন্সি, তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এই যে টাকা পয়সা কই পাইছো, ইফতার কেমনে করছো, আমি দেখতে পাই যে আপনারা খুব খুশি হন। কিন্তু আমরা যখন বলি জনাব তারেক রহমান লন্ডনে আসেন, তার ব্যয় কোথা থেকে নির্বাহ হইতেছে, গত 15 বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন, আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে, মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে, এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এইভাবে টাকাটা দেখাবা তোমরা, এটা কি আপনারা দেখান কখনো? কখনো কি আমরা এই কথা কইতে পারি যে গত 15 বছরে আপনি এই দলটা কিভাবে চালাইছেন, আমরা কি এটা কইতে পারি? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি বলতে চাই, তাসনুবা যে কথাটা বললেন এতক্ষণ, প্রথম আলো রিপোর্ট নিয়ে কথা বললেন, বিএনপির বয়সটাও বললেন 47 বছর। 47 বছরের যে বিএনপি, যার নামে আওয়ামী লীগ 1.5 লক্ষের অধিক মামলা করেছে এবং প্রায় 50-60 লক্ষ আসামি আছে, শুধু আসামি আছে, যে মানুষগুলো একটা থানার মানুষও অনেক দলের নাই। আমি এটা অহংকার করে বলছি না, এটাই সত্য। এখন আমি এই জায়গায় বলছি যে তারা তো মাত্র নতুন 1 মাসের একটা দল, তো তাদের এত প্রশ্নের উত্তর দিতে হয় এবং দিতে পারছে না, কোনো প্রশ্নের উত্তরই তারা দিতে পারছে না। টিউশনি করা যে উপদেশটা 6 কোটি টাকার, না আপা আপনি আপনার কথা বলেন, আপনি কথা বলেন, আপনি যে অর্থনৈতিক স্বচ্ছতা ওর কাছ থেকে দাবি করেন, আপনি যে অর্থনৈতিক স্বচ্ছতা জাতীয় নাগরিক পার্টির কাছে, তাহলে আপনি আরেকটা প্রসঙ্গ এনে তো লাভ নাই, টিউশনি করেন যে কর্মকর্তা, তার জবাব আমরা সে দিবে। আমি সেই প্রশ্নটার উত্তর অবশ্যই দিব। আমি পত্রিকায় দেখে কথা বললাম, আমি এটাও বলি নাই যে পিজি হাসপাতালের 8টা-10টা রুম মাসের পর মাস আটকে রেখে আপনার কি বলে কেবিন, সেটা আমি কিন্তু এটাও বলি নাই যে আপনার এই যে প্রত্যেকেই চাঁদাবাজি করতে গিয়ে প্রত্যেকটা জেলায় বলতেছেন আপা এগুলা, আপা আপনি আপনার অর্থনৈতিক স্বচ্ছতার কথাটা বলেন আপা। আমি আমার অর্থনৈতিক স্বচ্ছতা, বিএনপি প্রত্যেক বছর বিএনপির যে অফিস আছে, অফিস থেকে এটার নির্বাচন কমিশনে একটা জবাবদিহিতা থাকে, এটা আমি দেখছি আপা। আপা এটা আমি আপনাদের বলি, এটা আমি গত 27 বছর ধরে দেখে আসতেছি। এইটা একটা এমনই, মানে আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না, এটা আমি আপনাকে বলি যে বিদেশে, আমি আপনাকে বলি বিদেশি সংস্থার কথা যেরকম হইতেছে, আদর্শ সংস্থার কথা যেরকম হইতেছে, বিএনপির বর্তমান চেয়ারম্যান যে দেশে থাকে সেই দেশের ওয়েবসাইটে ঢুকে দেখা যায় কে তাকে কত টাকা দিচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি 300 আসনে মিনিমাম আপনার 5টা করে যদি ক্যান্ডিডেট থাকে, একদম একজন আরেকজনের চেয়ে যোগ্য, কোনো অযোগ্য নাই, 5টা করে যদি গড়ে ক্যান্ডিডেট থাকে, তাহলে 3-5 1500 ক্যান্ডিডেট আছে। 1500 ক্যান্ডিডেটের মধ্যে আপনি জানেন বিএনপির ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেক বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী, সবচেয়ে ধনী, রাইট, এবং আওয়ামী লীগের আমলেও তারা খুব দারুণ ব্যবসা করেছে, সেজন্য তারা একটু কৃতজ্ঞ আছে আওয়ামী লীগের কাছে। এইখানে যত আপনি এখানে টিপ্পনি দিতেই পারেন, হ্যাঁ আমি স্বীকার করি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনার সব সময় সব জায়গায় আপনার কিছু না কিছু দালালরা থাকে, 1500 ক্যান্ডিডেট থাকে। আমি ওইটা বললাম। এবং যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব তারেক রহমান, সেখানে প্রায় 30 থেকে 35 লক্ষ শুধু বাঙালিরাই থাকে লন্ডনে, এবং তার মধ্যে 15-20 লক্ষ আপনার সিলেটি আছে। আপনি খেয়াল করেন যাদের অনেক হোটেল আছে, আপনি জানেন, যেমন ধরেন তারেক রহমান সাহেবের সেক্রেটারি ওখানকার। আপনি এই কথাটা বললেন না, আপনার বিপদ হবে, আপনি আটকাবেন। আমি বলি আপনি এই কথাটা বললেন না, আপনার আমি আটকাই, আমি আপনাকে খুবই ভালোবাসি, সেজন্য আমি আপনাকে আটকালাম। আমি আপনাকে বলি আমার কোনো অসুবিধা নাই, আমাকে বলি, আমি প্রশ্নটা বলি, জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা 1500 সংসদ প্রার্থী প্লাস যে কেউ তাকে 1500 কোটি টাকা দেয়, আমার কোনো আপত্তি নাই। আমি শুধু এটা ক্লিক করে দেখতে চাই যে এটা কোথা থেকে আসতেছে। আমার দিতে হবে কেন? আমার যে নেতা, আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি, আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি না? এখানে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নাই, এখানে কোনো নিষেধাজ্ঞা নাই। এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে, তারা যারা বিএনপি করে, তারা তার নেতার পাশে দাঁড়াতেই পারে। আমি কিন্তু এই কথাটা বলছি, তার জন্য তাকে যে কিছু করতে হবে সে তো সারাদিন কিছু করতে হবে না, একজন পাবলিক পারসন হিসেবে আমাকে দেখাবে তার টাকাটা কোথা থেকে আসতেছে। আপা একটু চাওয়া আমাদের, এটা আপনারা এক কাজ করেন, আপনারা সাংবাদিক, আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে? আমি যখন 1 মাস বয়সে কোথায় পাবো তারেক সাহেবকে জিজ্ঞেস করার জন্য? আপনাদের ছাড়া কারে পাবো? আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হচ্ছে, আপনাদের সঙ্গে হয়তো হবে, সামনে অনেকের সাথেই হয়, তো আপনারা ওইখানেই জিজ্ঞেস করেন। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা?
জনগণ সিদ্ধান্ত নেবে। এইটা তাদের যে সমস্ত পরে যে জনগণের মতামত প্রতিফলন যে বিষয়গুলো আছে সেটা হবে। শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? যেন 500 বছরের ক্ষমতায় না আসে। আমি ভাই একটা বিএনপি যেন 500 বছরের ক্ষমতায় না আসে। আমি তো একটা মেয়ে বা আমার দুটা শিশু আছে, এই শিশুদের দিকে তাকাইও তো আমার সাথে এরকম অন্যায় অবিচার করা যায় না। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদী আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? কোনটা রাখবেন সেটা তো আসলে আমি আপনি এখানে বসে সিদ্ধান্ত নিলে কে নেবে সিদ্ধান্ত? দেশের মানুষ নেবে। দেশের মানুষ 5 তারিখে নেয় নাই? দেশের মানুষ 5 তারিখে বারবার সিদ্ধান্ত কিভাবে নেবে? না, আপনারা কি মনে করেন যে দেশের 17 কোটি মানুষ এই বাড়ি ভাঙার পক্ষে হ্যাঁ বলেছে? 5 তারিখ কি সিদ্ধান্ত নিয়েছে? 5 তারিখ সিদ্ধান্ত নিয়েছে হাসিনার পতন। আমি তো মাঠে ছিলাম। হাসিনার পতন এক দফা যখন হয়েছে, হাসিনার পতন, ফ্যাসিস্টের পতন, যেটাই আপনি বলেন, হাসিনা সরকারের পতন, তাকে যেতে হবে। কিন্তু সেই সাথে 32 নম্বরের বাড়ি ভাঙা হবে কি হবে না, এটা কিন্তু মানুষের সিদ্ধান্ত নেয়। আমরা দেখেছি যখন কোনো ফ্যাসিস্টের পতন হয়, বিশেষ করে হিটলার এবং মুসলিনের বিষয়টা আলোচনা আমরা উল্লেখ করতে পারি, এদের কোনো চিহ্ন কিন্তু রাখা হয়নি। তাহলে বাংলাদেশের চিহ্ন থাকবে কেন? এটা একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই চিহ্ন মুছে ফেলার দায়িত্ব তো সরকার নিজেই নিতে পারতো, ছাত্রদের কেন নিতে হবে? দেখুন, আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, এই যে 32 নম্বরের বাসা পুড়িয়ে দেয়া, ভেঙে ফেলা, মাটির সাথে মিশিয়ে দেয়া এবং আওয়ামী লীগের বিভিন্ন জেলার নেতাদের বাড়ি ভাঙচুর করা এবং মোরাল এবং মূর্তি সবকিছু ভেঙে ফেলা, সেটার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হচ্ছে শেখ হাসিনার ভারত থেকে বক্তব্য দেয়া, উস্কানিমূলক কথাবার্তা বলা। এবং এই উস্কানিমূলক কথাবার্তা কিন্তু উনি গত 6 মাস ধরেই ক্রমে মানে বিভিন্ন সময় বলেছেন, এবং এই কথাগুলো সরকার ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে বা নেগোসিয়েশন করে, যেটা আপনি বলেন, থামাতে কিন্তু পারে নাই। এবং এই না থামাতে পারাটাও কিন্তু সরকারের একটি কূটনৈতিক ব্যর্থতা। 2 হচ্ছে, সরকার যদি ভেঙে ফেলবার মানে সেই সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে তো সেটা আসলে 5, 6, 7 তারিখেই, বা তারা ক্ষমতায় যখন গেল 8 তারিখে, তার পরপরই করার দরকার ছিল। যখনই করবে সরকারই করতে পারত, এটার জন্য 6 মাস অপেক্ষা করার দরকার নেই। আর 3 হচ্ছে, ধানমন্ডি 32 নম্বরের বাড়ির সঙ্গে বাংলাদেশের ইতিহাসের একটা যোগসূত্র আছে। সুতরাং এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে যদি আপনি দেখেন, ফ্যাসিবাদের প্রতীকও বটে, সেটা কি করবেন? প্রতীকও বটে, হ্যাঁ। তাহলে আপনি কোনটা রাখবেন? আর কোনটা রাখবেন সেটা তো আসলে আমি আপনি এখানে বসে সিদ্ধান্ত নিলে কে নেবে সিদ্ধান্ত? দেশের মানুষ নেবে। দেশের মানুষ 5 তারিখে নেয় নাই? দেশের মানুষ 5 তারিখে বারবার সিদ্ধান্ত কিভাবে নেবে? না, আপনারা কি মনে করেন যে দেশের 17 কোটি মানুষ এই বাড়ি ভাঙার পক্ষে হ্যাঁ বলেছে? 5 তারিখ কি সিদ্ধান্ত নিয়েছে? 5 তারিখ সিদ্ধান্ত নিয়েছে হাসিনার পতন। আমি তো মাঠে ছিলাম। হাসিনার পতন এক দফা যখন হয়েছে, হাসিনার পতন, ফ্যাসিস্টের পতন, যেটাই আপনি বলেন, হাসিনা সরকারের পতন, তাকে যেতে হবে। কিন্তু সেই সাথে 32 নম্বরের বাড়ি ভাঙা হবে কি হবে না, এটা কিন্তু মানুষের সিদ্ধান্ত নেয়। সবকিছু হয়েছে, ওকে, যদি সেটা হয় ইতিহাসের ফয়সালা, সেটা তো আসলে 50 বছর আগে, সেটার দায় কি আপনি এখন 50 বছর পরে ভাঙবেন? মানে আমি এই প্রশ্নগুলো রাখছি, আমি এটার কোনো জবাব দিচ্ছি না। আপনি যদি মনে করেন ভাঙবেন, আরো একদল মানুষ মনে করে ভাঙা ঠিক না। 5ই আগস্ট কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে। 5ই আগস্ট সিদ্ধান্ত হচ্ছে শেখ হাসিনাকে আমরা ক্ষমতায় 1 মুহূর্ত রাখবো না। আমি রাস্তায় ছিলাম, আমি জানি না আপনারা কে কোথায় ছিলেন, আমি রাস্তায় ছিলাম, আমার বাসা ভাঙচুর হয়েছে, বহু কিছু হয়েছে। কিন্তু 5ই আগস্ট কোনো বাড়ি ভাঙা হবে কিনা বা আমাদের ঐতিহাসিক কোনো স্থাপনা ভাঙা হবে কিনা, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। দেখুন, আপনাকে আসলে একটা ব্যালেন্সে আসতে হবে। আপনি কি ভয়েস অফ স্যানিটিতে থাকবেন, নাকি আপনি অরাজক পরিস্থিতি তৈরির পক্ষে থাকবেন? আপনি কি বাংলাদেশের রাজনীতিকে সামনের দিকে এগোনোর দিকে থাকবেন, নাকি আপনি জ্বালাও পোড়াও কন্টিনিউ করবেন? এই সিদ্ধান্ত আসলে বাংলাদেশের মানুষকে নিতে হবে। এটা আমি আমার জায়গায়, আপনি আপনার জায়গায় বসে আমরা এখানে ফয়সালা করে ফেললে ফয়সালাটা হবে না। তবে আমার যেটা মনে হয়, এই যে যত বেশি ভাঙচুর, জ্বালাও পোড়াও বা মবক্রেসি হচ্ছে, তত বেশি কিন্তু হাসিনাকেই আপনারা শক্তিশালী করছেন। এবং আমি জানি না এটা বুঝে না বুঝে করা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে মানে দেশের সরকারের যেই কর্মকাণ্ড গত 6 মাসে, তাতে বহু মানুষের মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি বোধ হচ্ছে, এক ধরনের অনিরাপত্তা বোধ করছে, তারা অনিরাপদ বোধ করছে, তারা এক ধরনের ভয়ের সংস্কৃতির মধ্যে আছে, কি হবে জানে না, এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। এগুলো সকল কিছুই কিন্তু হাসিনার হাতকেই শক্তিশালী করে। সো আপনারা যদি আসলে ফ্যাসিবাদের আরেকবার ফিরে না আসা দেখতে চান, আপনারা যদি হাসিনার আবার পলিটিক্সে শক্ত অবস্থান দেখতে না চান, তাহলে আমার মনে হয় যার যার জায়গা থেকে প্রত্যেকে
প্রত্যেকের সচেতন হওয়া উচিত। এইভাবে আসলে আপনারা ফ্যাসিজমকে মোকাবেলা করা, মানে পতিত ফ্যাসিজমকে মোকাবেলা করা কঠিন হবে। আর দুই হচ্ছে, আমি যে এলাকায় থাকি সিটি কলেজ আইডিয়াল কলেজের মধ্যে মারামারি হচ্ছে, এর মধ্যে মেডিকেল ট্রেনি যারা তারা গিয়ে শাহবাগে বসেছে। আপনি বলেন তো ঢাকা শহর, প্রেস ক্লাবে আছে, ঢাকা শহর প্রায় 1.5-2 কোটি মানুষ বাস করে এখানে, বেশি আরো হয়তো বেশি। তো এই সিটির কয়েকটা রাস্তা এবং খুবই জরুরি রাস্তা, এগুলো খুবই ইম্পর্টেন্ট রাস্তা, খুবই জরুরি রাস্তা, এই রাস্তাগুলো যখন বন্ধ হয়ে যায় আমাদের জীবনযাত্রার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে সরকার জনজীবনের ন্যূনতম স্বস্তিটা যদি এনশিওর করতে পারে তাহলে বাকি কাজগুলো নিয়ে আমরা সামনের দিকে এগোতে পারবো। যশোরের কেশবপুর উপজেলার 11 নং হাসানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ব্যবহৃত একটি মূল্যবান কাঠের চেয়ার চুরির অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অভিযুক্ত কেশবপুর উপজেলা ছাত্রদলের সদস্য আশরাফুজ্জামান রুমি। ঘটনাটি ঘিরে সড়ক প্রশাসন, নড়েচড়ে বসেছে রাজনৈতিক অঙ্গনও। অভিযোগের ভিত্তিতে পরিষদে ছুটে আসেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফ নেওয়াজ। চেয়ারটির খোঁজে অভিযুক্ত রুমির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি সাড়া। শেষমেশ তার পিতাকে ফোন করে 24 ঘন্টার আলটিমেটাম দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। চেয়ার ফেরত না দিলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জানান, গত 5 আগস্টের পর চেয়ারম্যান নিয়মিত না থাকায় দায়িত্ব নেয় প্যানেল চেয়ারম্যান। তখন পরিষ্কার করার জন্য বাইরে রাখা হয় চেয়ারটি। পরে স্থানীয় গ্রাম পুলিশ জানায় ওই চেয়ারটি নিয়ে যায় বিল্ডিং মালিকের ছেলে রুমি ও তার লোকজন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান জানান, ঘটনার কথা প্রথম আপনাদের মাধ্যমে জানলাম। কেউ দলের পরিচয় দিয়ে অন্যায় করলে দল তার দায়ভার নেবে না। অভিযোগ প্রমাণিত হলে দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযুক্ত রুমি এ বিষয়ে কথা বলতে রাজি না হলেও জানান, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। মিডিয়া চাইলে নিউজ করতে পারে। স্থানীয় বাসিন্দারা এমন ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছেন। একটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের চেয়ার চুরি ঘিরে এমন ঘটনায় হতবাক এলাকাবাসী। তদন্ত চলছে। প্রশাসনের আশ্বাস, অপরাধ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটি চেয়ার যা শুধুই আসবাবপত্র নয়, প্রশাসনিক মর্যাদা ও দায়িত্বের প্রতীক, তারই চুরি ঘিরে কেশবপুরে আলোড়ন। এখন দেখার বিষয়, চেয়ার ফেরত আসে নাকি শুরু হয় আইনগত লড়াই। আমি এসিলেন বলছি। আচ্ছা শোনেন, এটা ইউনিয়ন পরিষদের একটা চেয়ার আপনার ছেলে নিয়েছে, হ্যাঁ, তাকে আমি বলেছি দিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে দিয়ে যায়নি। ঠিক আছে, আপনাকে আমি নলেজ দিলাম, আপনি আজকের ভেতরে আপনি চেয়ারটা ইউনিয়ন পরিষদে দিয়ে যাবেন, ঠিক আছে? আর আপনি দেওয়ার পরে ওই সব আমাকে জানাবেন। হ্যাঁ, আর আপনার ছেলেকে আমি পাইলে আমি তাকে জেল দিব, ঠিক আছে? 5 আগস্ট 2024 এর পরবর্তী সময় জনাব তহিদুজ্জামান চেয়ারম্যান সাহেব পরিষদে নিয়মিত আসছেন না। তার পরিপ্রেক্ষিতে প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ দায়িত্ব পালন করেন। উনি দায়িত্ব পালন করলে চেয়ারম্যান সাহেবের চেয়ারটা উনি একটু বাইরে রাখলো ওই কানি থেকে, গোডাউনের সামনে। এর পরবর্তীতে আমি পরিষদে আসলে পরিষদের গ্রাম পুলিশ আমাকে জানায় যে চেয়ারটা নাই। এবার জানতে চাইলাম যে কেটা নিয়ে গেছে। পরবর্তীতে এখানে ঘর মালিক আসাদুজ্জামান স্বপন, ওনার ছেলে রুমি, তারপর আর কার কার নাম বললো, তাদের আমি নাম মানে নাই, চিনিনি, বললো ওরাই নিয়ে গেছে। আমি পরবর্তীতে এইভাবে আছে, আমি আর কিছু জানি না। তার বললো যদি 24 ঘন্টার ভিতরে চেয়ার দেয় কি না দেয় আমার জানাবেন। বাংলাদেশের একটি মিডিয়াও বলতে পারবে না ছাত্র দলের সারা বাংলাদেশে একটি ইউনিটের কোন নেতা কর্মী কোন 1 টাকা চাঁদাবাজি করেছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি এই 2000 টাকা থেকে 4 ভাগের 1টা ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি 500 টাকা, তাহলে আপনারা তাহলে ওই 10 জনে তখন কি 50 টাকা করে কম পাবেন। 200 টাকা 150 করে নিবেন করে, ওই 150 করে যে ঘরে নিয়ে যাবেন আর 50 টাকা করে যে দিয়ে দিলেন, তাতে কিন্তু আপনার সবাই যখন ওই পয়সাটা 2 টাকা 5 টাকা একটা চকলেট পাবে, একটা চুইংগাম পাবে, তখন কিন্তু তাদের একটা মনে কিন্তু একটা আনন্দ থাকবে যে শালার ওই 2000 টাকা তো আমার দলের জন্য 500 টাকা শালার দিয়েছে। তাহলে কিন্তু খুশি হবে নেতা কর্মী, তখন আল্লাহও খুশি হবে। আর এই যে আপনি যে 150 টাকা ঘরে নিয়ে গেলেন, ওইটার কিন্তু শান্তি থাকবে আলাদা, তখন আর ওইটাকে অভিশাপ দিবেন। আমি কি কথাটা বোঝাতে পারছি আপনাদের? সেটা আমার কথা, হাট বাজার, ওএমএস ডিলার হোক, খাদ্য বান্ধবের ডিলার হোক, ওই আপনার মাছ চাষ করাতেও কোনো টেন্ডারের থেকেও যে যেটা করবে, এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের। কে কি করলো আমি জানি না, আমার দলের নেতা কর্মী যদি কেউ এটা না করে, ওই 90 জনের সাথে কিন্তু আমি ঘোষণা দিয়ে ওই 10 জনের বিরুদ্ধে নামবো। কাজ হোক অংশীদারিত্বমূলক, সে অর্থনৈতিক কাজ হোক আর রাজনৈতিক কাজ, সব এরকম হবে অংশীদারিত্বমূলক। আমি কিন্তু তখন ওই 90 জনের কাতারে যায়, তখন কিন্তু বিদ্রোহ করবো আপনাদের সাথে। এই জন্য আমি, এবং আপনারা তখন সংখ্যায় কিন্তু পারবেন না আমাদের সাথে।
কারণ আমরা তো 90 জন, আপনারা তো 10 জন। একটা সেকেন্ড, আমি তো কালো কালো মিটিং এর ভিতরে এমনি কোনো জরুরি কোনো বিষয়। আচ্ছা, আর ওর সাথে কথা বলিস, ও পাংশা আসছে। হ্যাঁ, ওরা মনে হয় যে ওখানে যে আজকে হ্যাঁ 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 কথা বলছে আমার জানাইছে। ঠিক আছে, বা তোরই কি আবার কোনো ইয়ে দিয়ে করছে ওরা একটা ইয়া করে আসছে, বুঝছি আমি শুনছি। এখন আমার কথা নেতৃবৃন্দের কাছে, যেটা যাদের পয়সা আছে তাদেরও তো আমাদের লোকজনদের খুব পয়সা আছে তা না, এরা হয়তো দেখা গেল গোপনে আওয়ামী লীগের কাছ থেকে আবার দান নিবে। ওই আওয়ামী লীগের লোকজন একটু ভালো মতো খাওয়ার জন্য ওরে কবে যে তুমি লাইসেন্স আমার অসুবিধা নেই, পয়সা তোমার দেবে, তুমি সামনে খাওয়া অসুবিধা নেই, এরকম করে নিবে কিছু। আমাদের জানি না, এই 17 বছর দেখছি তো সবাই পয়সা আমারই কারোরই কিছু নাই, হয় কিছু আছে 2-4 জনের ওই কামুনদের মতো, তারা তো ঘরেতে বাই করবে না, ওটা ওরা টাকা উল্টি খাবে। তাও কিন্তু ওরা ওইটার জাকাতও দিবে না। জাকাত মানে কি, দলের নেতা কর্মীর জন্য দিলে ওইটাই কিন্তু জাকাত হয়, ওরা তো তা দিবে না। আচ্ছা, আবার হলো যে আপনার ওই যে বললাম ওইভাবে হবে। লাইসেন্স যেহেতু সব আওয়ামী লীগের সময় ব্যবসা করা লোকজনের, যারা এখন সামনে আসতে পারতেছে না তারাই হয়তো বলবে, তুতা ভাই আপনি সামনে থাকেন, আপনি তো বড় নেতা, অসুবিধা নেই, আপনার লাইসেন্সও দেবো না, মালও দেবো না, আমার কিছু পাবে দিয়ে না দিয়ে লাইসেন্সটা আমরা চালু থাকছে, এরকমই তো করবে ম্যাক্সিমাম। সেই জায়গা থেকে খুব সাবধান যে বিতর্কিত কোনো ব্যবসায়ীর সাথে যেন আমরা না যাই। আর হলো আমাদের নেতা কর্মী, আমার কথা হলো যে ভাই আপনি একটা জিনিস মাথায় রেখেন, এখনো আমাদের ম্যাক্সিমাম নেতা কর্মী আছে যারা মাসে 2 মাসে 4 মাসেও একবার তার পরিবার পরিজনের জন্য কিন্তু বাজার করেও ঠিক মতো খাওয়াইতে পারে না, ভালো মন্দ কিছু। আপনি যখন 2,000 টাকা তারে দিবেন দলের কোনো অংশের থেকে, ওই বাজারটা করে যখন সে খাবে তার পরিবার পরিজন নিয়ে, ও যে আনন্দিত হবে আর ও যে খুশি হবে, আল্লাহ তখন খুশি হবে। আর আমার নেতা দল যারা টাকা পয়সা বিনিয়োগ করে ব্যবসা করে তারাও কিন্তু শান্তিতে থাকতে পারবে। তাদের ওই মানে তাদের যে খুশিটা হবে, ওই পরিবার, তার 4টা বাচ্চা কাচ্চা আছে, বউ জামাই বউ 2 জন, বাপ মা 7-8 জন, 2,000 টাকা যখন 2 কেজি গোস্ত কিনে নিয়ে যাবে বা একটু চাল কিনে নিয়ে গেল, একটু মশলা কিনে নিয়ে যায়, রান্না করে খাবে পেট ভরে, তখন দেখবেন ওই শান্তিটা, ওই শান্তি আমাদের সবার উপরে। এটা একটু সিরিয়াসলি আপনারা মাথায় রেখে। কারণ আমার কথা হলো যে একটা জিনিস হলো যে আমাদের তো যে কোনো সময় চলে যেতে হবে দুনিয়ার থেকে, ওই জায়গার জন্য কতটুকু করতে পারবো সেটাই বেশি চিন্তা করতে হবে। আর এই জায়গা যেটা অস্থায়ী কার্যালয়, এটা দুনিয়াতে থাকাটাই তো আসলে আমাদের অস্থায়ী কার্যালয়, সেই জায়গায় যতটুকু না হলেই না সেটুকু নিয়েই আমরা থাকার চেষ্টা করি, খুব বেশি চিন্তা করার দরকার। মূলত এটার জন্যই আমি এই জায়গা ওই বাজারে যাও এই কথাগুলো বলে আসছি, এখানেও এই কথা বলি। আমরা কিন্তু মানে দোষ গুণেই আমরা ভুলে মানে ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না, আমরা কিন্তু যতটা পারি আমরা চেষ্টা করি না একটু সংশোধনী। এবং আমাদের যত কিন্তু সমস্যাগুলো হচ্ছে দেখবেন আমাদের ভিতরেই আমাদের লোকজনই আমাদের সমস্যাটা বেশি তৈরি করে দেয়। এখনো দেখবেন ইউনিয়নে 10 জন চিন্তা করে যে আমি চেয়ারম্যান হবো, আর 10 জন চিন্তা করে যে চেয়ারম্যান হবো, তখন একজন চিন্তা করে যে শালার আওয়ামী লীগের লোকজনের যদি শালা একটু শেল্টার টেল্টার দিয়ে রাখতে পারি তাহলে এই ভোটগুলো তো আমি পাবো না। হ্যাঁ, এরকম পাবো না। আরে ভাই আগে আল্লাহ করে দলটা ক্ষমতা আসুক, তারপরে তোমরা চেয়ারম্যান মেম্বার কত পদ আছে। আমি বললাম তো আল্লাহ তাআলা আমাদের যদি বাঁচায় রাখে, আমরা এমপি মন্ত্রী নাই হই, দল তো করি, আল্লাহ সহি সালামতে রাখলে খালি চেয়ারম্যান হইলে মেম্বার হইলেই কিছু পাওয়া যায় আর বাকিরা পাবে না, সেই ধারা তো আমি চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের নেতার কথা শুনতেছেন না, নেতা কি বলতেছে, এমপি যারা অনেকক্ষণ ধরে আমরা সবাই মিলে বিষয়ে আলোচনা করছি, এই জন্য করছি যে এটার থেকে সরে যাওয়ার কোনো উপায় আমাদের নাই জাতি হিসেবে। যদি বলি যে সংস্কারের প্রয়োজন নেই, লোকে হাসবে, এতদিন কি করলেন, তাহলে বললেন যে এগুলো সব বললে এটা বল এটা বল, এখন বলে যে সংস্কারের কাজ নেই। সেটা আমরা কেউ বলছি না, সংস্কার দরকার।